সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রতিদিনের মতোই আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। যাই হোক, আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির নিরপেক্ষ রেখা বিশ্লেষণ অধ্যায়ের নবম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যদি এই অধ্যায়ের সবগুলো লেকচার ধারাবাহিকভাবে দেখো, তাহলে দেখবে এই অধ্যায়টা একটা মজার অধ্যায়। তোমাদের কাছে একেবারে নতুন অধ্যায়, কিন্তু তারপরও এটা একটা মজার অধ্যায় এবং তোমার কাছে ভালো লাগবে। আর এই অধ্যায় থেকে আমরা সম্ভবত আর একটি লেকচার নিয়ে আসব। আর যদি তোমাদের এই অধ্যায় থেকে আরো বাড়তি কোনো টপিকস আলোচনার করার প্রয়োজন মনে করো, তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে লিখবে। যাই হোক, আজকের এই নিরপেক্ষ রেখা বিশ্লেষণ অধ্যায়ের এই পাঠ শেষে শিক্ষার্থীরা দাম প্রভাবের ধারণাটি ব্যাখ্যা করতে পারবে, পরিবর্তক প্রভাব ধারণাটি ব্যাখ্যা করতে পারবে। তার মানে দুইটা বিষয় আজকে আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি। এখানে একটু লক্ষ্য রাখো, গত ক্লাসে আমরা আয় প্রভাব ধারণাটি ব্যাখ্যা করছি। একটু তুমি এই তিনটা জিনিসের সাথে যদি ভালোভাবে তিনটা বিষয় ভালোভাবে বুঝে নাও, তাহলে আগামী ক্লাসটা তোমার জন্য একেবারেই সহজ হবে। কারণ আগামী ক্লাসটাই তিনটাকে একত্রিত করে আমাদের আলোচনা। যাই হোক, আমরা এখন আলোচনাটা শুরু করি। প্রথমে আমরা আসছি দাম প্রভাব। গত ক্লাসের কথা দিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আয় প্রভাব। একটু লক্ষ্য করো, আয় প্রভাব কাকে বলে বলছিলাম। দুটি দ্রব্যের দাম স্থির থেকে, আবার বলছি দেখো, দুটি দ্রব্যের দাম স্থির থেকে আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলা হয়। তার মানে আয় প্রভাব যখন আমি ব্যাখ্যা করছি, তখন দুটি দ্রব্যের দামকে আমি কি ধরছি? স্থির ধরে নিছি। এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি দাম প্রভাব। তাহলে এখানে স্থির থাকবে কি? আয়। হ্যাঁ, এখানে বাড়তি আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দুটি দ্রব্যের দামের পরিবর্তন আমরা আলোচনা করব না, একটি দ্রব্যের দামের পরিবর্তন আলোচনা করব। লক্ষ্য করো, বলছি কি যে আয় স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। আমি আবারও বলছি দেখো, আয় স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলা হয়। আর এই যে ভারসাম্যের পরিবর্তন কথা বলছি, ভারসাম্যের এই পরিবর্তিত বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পাবো, এই রেখাটাকে বলা হবে দাম ভোগ রেখা, যেটার নাম হচ্ছে পিসিসি, প্রাইস কনজাম্পশন কার্ভ। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাব। এই কথাটাকে আমরা চিত্রে নিয়ে আসতেছি। দেখো, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। এখানে ব্যাখ্যা কিন্তু আমি পাশে লিখি নাই, তোমরা শুনলেই লিখতে পারবে। চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে এক্স দ্রব্য ও ওয়াই অক্ষ হলো ওয়াই দ্রব্য নির্দেশিত। দেখো, এবি হচ্ছে একটি বাজেট রেখা। ঠিক আছে, একটু বের হয়ে গেছে, একটু তোমরা আঁকার সময় ঠিক করে আঁকবে। দেখো, আইসি ওয়ান নিরপেক্ষ রেখা, এবি বাজেট রেখাকে এই যে কোন বিন্দুতে? ই বিন্দুতে স্পর্শ করছে। আইসি ওয়ান নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে ই বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এখানে ভারসাম্যের শর্ত পালিত হয়েছে। আমরা তো জানি যেখানে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পরকে স্পর্শ করে এবং নিরপেক্ষ রেখাটা মূলবিন্দুর দিকে কি হয়? উত্তল হয়। এখানে কি হবে? ভারসাম্য অর্জিত হবে। তাহলে এই অবস্থায় দেখো, ভোক্তা এক্স দ্রব্যের ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্যের ও ওয়াই ওয়ান পরিমাণ সে ক্রয় করতে পারে। এই দুটুকু ব্যাখ্যা আমি আবার বলছি আইসি ওয়ান নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে ই বিন্দুতে স্পর্শ করায় এখানে ভারসাম্য অর্জিত হয়। এ অবস্থায় এক্স দ্রব্যের ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্যের ওয়াই ওয়ান পরিমাণ সে ক্রয় করতে পারে। এখন আমি বলছিলাম সংজ্ঞার মধ্যে, মনে আছে কিনা দেখো,
এক্ষেত্রে আয় তো স্থির থাকবেই, আরেকটা দ্রব্যের দাম মানে কি ধরে নেব, একটা দ্রব্যের দামকে স্থির ধরে নেব। তাহলে একটা দ্রব্যের দামের পরিবর্তন এখানে আমরা বিবেচনায় আনবো। তো আমি ধরে নিচ্ছি ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম কমে গেছে বাজারে। তুমি একটু লক্ষ্য করো, তোমার পরিবারের আয় আগের মতো আছে। এখন যদি আগের মতো থেকে সবগুলো দ্রব্যের দামও আগের মতো আছে, একটা দ্রব্যের দাম কমে গেছে, তাহলে এই দ্রব্যের ক্রয় ক্ষমতা কি তোমাদের বাড়বে না কমে যাবে? আয় স্থির থেকে যদি দ্রব্যের দাম কমে যায় তাহলে অবশ্যই দ্রব্যের ক্রয় ক্ষমতা কি হবে, বাড়বে। তাহলে বাড়লে দেখো, আগে সমস্ত অর্থ দ্বারা ভোক্তা এক্স দ্রব্যের ও বি পরিমাণ ক্রয় করতে পারতো। যদি সমস্ত অর্থ দ্বারা এক্স দ্রব্য ক্রয় করতো, কতটুকু পারতো, ও বি পরিমাণ। তাহলে এখন যদি এক্স দ্রব্যের দাম কমে যায়, তাহলে সমস্ত অর্থ দ্বারা ভোক্তা অবশ্যই এক্স দ্রব্যের বেশি পরিমাণ ক্রয় করতে পারবে। আর ওয়াই দ্রব্যের দাম যেহেতু স্থির আছে, এজন্য ওয়াই দ্রব্য আগের মতোই ক্রয় করতে পারবে, অর্থাৎ ও এ পরিমাণ সমস্ত অর্থ দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন বাজার রেখা এখন অঙ্কন করব। তাহলে আবার কথাটা বলছি, দেখো, ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম কমায়, নতুন বাজেট রেখা হয় এ বি ওয়ান। নতুন বাজেট রেখাটার নাম দিলাম এ বি ওয়ান। তাহলে ভোক্তার ক্রয় ক্ষমতা তো এখন বাড়বে, তো বাড়লে তার তৃপ্তির লেভেলও কি হবে, বেড়ে যাবে। তাহলে এখন দেখো, আইসি টু নিরপেক্ষ রেখা এবি ওয়ান বাজেট রেখাকে এফ বিন্দুতে স্পর্শ করায়, এফ বিন্দুতে স্পর্শ করায়। এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। এই অবস্থায় এক্স দ্রব্যের ও এক্স টু এবং ওয়াই দ্রব্যের ও ওয়াই টু পরিমাণ সে ক্রয় করতে পারে। এখন লক্ষ্য করো, তোমাদের হয়তো প্রশ্ন অনেকের জাগতে পারে যে আমি এখানে দিলাম না কেন, এই ভারসাম্য, এই যে স্পর্শটা তো আমি ইচ্ছে করলে এখানেও দেখাইতে পারতাম। হ্যাঁ, দেখাইতে পারতাম, ইচ্ছে করলে আমি এখানেও দেখাইতে পারতাম। এই জায়গাগুলো যারা বিশেষ করে ইকোনমিক্সের স্টুডেন্ট, তোমরা একটু ভালোভাবে রক্ষা করো, একটু খেয়াল করো। এখান থেকে আমি যদি এই এই যে ওয়াই ওয়ান থেকে রেখাটাকে ভূমি অক্ষের সমান্তরাল করে এখানে আনি, এই রেখাটা এই পর্যন্ত আসবে। আবার এই রেখাটাকে যদি আমি উপরের দিকে নেই, এই রেখাটা এই পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটা কর্নার সৃষ্টি হয় না? তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গাটার মধ্যে যদি আমি স্পর্শ করাই, অর্থাৎ ভারসাম্য দেখাই, এই দ্রব্যটা হবে নিকৃষ্ট দ্রব্য। আর এই রেখাটা তুমি যদি উপরের দিকে নাও, নেয়ার পরে এই যে অংশটায়, এই অংশের মধ্যে তুমি যদি ভারসাম্য দেখাও, এই দ্রব্যটা হবে গিফেন দ্রব্য। যাই হোক, আর এখন তাহলে এইটা কি, এই জায়গার নিচে চলে আসছে, এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য। অর্থাৎ এখানে এক্স দ্রব্যটা হচ্ছে কি ধরনের দ্রব্য, স্বাভাবিক দ্রব্য। তাহলে সাধারণত আমরা স্বাভাবিক দ্রব্য নিয়ে আলোচনাটা করব। তাহলে এখন দেখো, এই যে ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্যের পরিবর্তনটা হয়েছে কেন? কি আয়ের পরিবর্তনের ফলে না দামের পরিবর্তনের ফলে? নিশ্চিত দামের পরিবর্তনের ফলে। এই যে ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্যের এই পরিবর্তনটাকে তাহলে আমি বলবো দাম প্রভাব। কারণ দামের পরিবর্তনের কারণে হয়েছে, তো এই জন্য এটাকে বলবো দাম প্রভাব। তাহলে এই ভারসাম্যের পরিবর্তিত বিন্দুগুলো যদি যোগ করে একটা রেখা পাবো না? দেখো, একটা রেখা পাবো, এই রেখাটার নামে হচ্ছে দামভোগ রেখা। দামভোগ রেখা, পিসিসি, প্রাইস কনজাম্পশন কার্ভ। এখন তুমি যদি আরেকটু জানতে চাও এখানে দাম প্রভাবটা আসলে কতটুকু, দাম প্রভাবটা হচ্ছে এই যে ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্যের যে পরিবর্তনটা, অর্থাৎ এই যে গ্যাপটা এক্স ওয়ান এক্স টু, এই গ্যাপটা হচ্ছে দাম প্রভাব। আমি এখানে অবশ্য দেখে দিচ্ছি যেখানে দাম প্রভাব হচ্ছে কত, এক্স ওয়ান এক্স টু পরিমাণ। তাহলে আমরা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাবটা দেখাইছি। ঠিক আছে, তুমি এখন ইচ্ছে করলে বইয়ের সাহায্য নিয়ে নিকৃষ্ট দ্রব্যটাও করতে পারো, আবার গিফেন দ্রব্যটাও করতে পারো। ঠিক আছে, যাই হোক, এই ছিল দাম প্রভাবের আলোচনা। এখন আমি যাব পরিবর্তক প্রভাব নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। দেখো, এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ওই দুটা খুব সহজ ছিল, এটা একটু খেয়াল করতে হবে। এটা বলছে প্রকৃত আয় স্থির রেখে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ভারসাম্যের যে পরিবর্তন হয়। আবার খেয়াল করো,
দুটি দ্রব্যের দামে মানে আহ, প্রকৃত আয় স্থির রেখে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তক প্রভাব বলা হয়। আবার বলছি কথাটা, যে প্রকৃত আয় বলতে এখানে কি বোঝানো হচ্ছে? প্রকৃত আয় বলতে বোঝানো হচ্ছে ভোক্তার উপযোগের পরিমাণটা স্থির থাকবে, তার মানে ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করবে। ঠিক আছে, তাহলে বলছি প্রকৃত আয় স্থির রেখে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ভারসাম্যের যে পরিবর্তন হয় এটাকে বলা হয় কি, তাকে কি বলা হয়? পরিবর্তক প্রভাব বলে। পরিবর্তক প্রভাবকে দুজন অর্থনীতিবিদ দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তাদের মধ্যে একজন হলো হিগস, আরেকজন হলো স্লাটস্কি। তাহলে এজন্য একটা আমরা বলি হিগসের পরিবর্তক প্রভাব, আরেকটা হলো স্লাটস্কির পরিবর্তক প্রভাব। তা আমরা এখানে আজকে হিগসের পরিবর্তক প্রভাবটাই আলোচনা করব। অধ্যাপক হিগস কিভাবে ব্যাখ্যা করছেন দেখো। অধ্যাপক হিগসের কথা হচ্ছে, দাম কমে গেলে কি হয়? ভোক্তার অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয়। তো বলছে হিগসের সুপারিশ হলো দাম কমার ফলে ভোক্তার যে অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয় তা ভোক্তার নিকট থেকে ক্ষতিপূরণমূলক আয় হিসেবে এমনভাবে তুলে নিতে হবে যাতে তার প্রকৃত আয় স্থির থাকে। এই জায়গাটা কিন্তু নোটেবল। আবার খেয়াল করো হিগসের কথাটা কি। অধ্যাপক হিগসের মতে দাম কমার ফলে ভোক্তার যে অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয় তা ভোক্তার নিকট থেকে ক্ষতিপূরণমূলক আয় হিসেবে এমনভাবে তুলে নিতে হবে যাতে তার প্রকৃত আয় স্থির থাকে, অর্থাৎ সে যাতে একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে, অর্থাৎ উপযোগের পরিমাণ যাতে স্থির থাকে, সমান থাকে। দেখো আমরা এই কথাটা নিয়ে আসছি যে অধ্যাপক হিগসের মতে দাম কমার ফলে ভোক্তার যে অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয় তা ভোক্তার নিকট থেকে ক্ষতিপূরণমূলক আয় হিসেবে এমনভাবে তুলে নিতে হবে যাতে তার প্রকৃত আয় স্থির থাকে, অর্থাৎ ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। ঠিক আছে, এখন আমরা আসি চিত্রের সাহায্যে ব্যাখ্যা। দেখো এক্ষেত্রে একটু লক্ষ্য করো, চিত্রের এই নিচে এবং উপরে, মানে উপরে তো জায়গা ছিল, নিচে জায়গা কম ছিল বিধা আমি এখানে দ্রব্যের নামগুলা দেই নাই। তো আমি বলে দিচ্ছি, চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে এক্স দ্রব্য ও ওয়াই অক্ষ হলো ওয়াই দ্রব্য নির্দেশিত। আবার বলছি, চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। আগের চিত্রটার মতোই অনেকগুলা কথা আসবে। দেখো এবি হচ্ছে বাজেট রেখা, তার মানে ভোক্তার সমস্ত আয় দ্বারা এক্স দ্রব্য ও বি পরিমাণ ক্রয় করতে পারে, অথবা সমস্ত আয় দ্বারা ও এ পরিমাণ ওয়াই দ্রব্য ক্রয় করতে পারে। আইসি ওয়ান নিরপেক্ষ রেখা বা আইসি নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে, দেখো এখানে বলছি আইসি নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে ই বিন্দুতে স্পর্শ করায় এখানে কি হয়? ভারসাম্য অর্জিত হয়। এই অবস্থায় এক্স দ্রব্যের ও এক্স ওয়ান, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা ওয়াই ওয়ান হবে, যেহেতু ওয়াই টু লিখে ফেলছি তুমি ওয়াই টু দিয়ে পড়ো। এক্স দ্রব্যের ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্যের ওয়াই টু পরিমাণ ক্রয় করতে পারে। তোমরা যখন লিখবা তখন লিখার সময় এটা লিখবা ও এক্স ওয়ান, এটা লিখবা ওয়াই ওয়ান। ঠিক আছে, আমি ওয়াই টু ধরে ব্যাখ্যাটা দিচ্ছি। এই অবস্থা ভোক্তা কি লাভ করবে? ভারসাম্য লাভ করে। লক্ষ্য করো এখনো আমি বলছি ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে, ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম কমায়। আগের চিত্রে ব্যাখ্যার মতোই অনেক কথাটা। তাহলে এক্স দ্রব্যের দাম কমলে ভোক্তার এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা কি হবে? বেড়ে যাবে। তাহলে বাজেট রেখাটা এদিকে সরে আসবে। তাহলে আমরা বলছি দেখো ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম কমায়, নতুন বাজেট রেখা হয় এবি ওয়ান। এখন ভোক্তার সমস্ত আয় দ্বারা দেখো এক্স দ্রব্য ও বি ওয়ান পরিমাণ ক্রয় করতে পারে, আর ওয়াই দ্রব্যের দাম যেহেতু আগের মতো আছে ওয়াই দ্রব্য আগের মতোই ক্রয় করতে পারে। এখন আমরা যে কথাটা বলতে গেছি
যে ভোক্তার দেখো যদি এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা বাড়ছে কতটুকু, বি ওয়ান পরিমাণ, কিন্তু হিক্সের কথা হচ্ছে কি যে এই দাম কমার ফলে ভোক্তার তো অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয়। এই ক্রয় ক্ষমতাটার ভোক্তা কি করে, এই দুটি দ্রব্যের মধ্যে অনেক সময় সে সমন্বয় করে। এই সমন্বয়ের কথাটা এখানে বলছে যে যে খেয়াল করো, বলছে এই যে ভোক্তার অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয়েছে, এই ক্রয় ক্ষমতাটা ভোক্তার নিকট থেকে এমনভাবে তুলে নিতে হবে, এমনভাবে তুলে নিতে হবে যাতে তার প্রকৃত আয় কি থাকে, স্থির থাকে। অর্থাৎ ওই যে বলছিলাম তার উপযোগের পরিমাণ সমান থাকে, অর্থাৎ সে একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। এই কারণে দেখো উপযোগের পরিমাণ সমান রাখার জন্য এই যে তার এই নিরপেক্ষ রেখার মধ্যে আনতে হবে তাকে ভারসাম্য অবস্থায় দেখানোর জন্য। তাহলে এই যে এবি1 নিরপেক্ষ রেখা বাজেট রেখা আছে, এবি1 বাজেট রেখা, এই বাজেট রেখাটা সমান্তরাল করে নিচের দিকে দেখো বাম দিকে আরেকটা বাজেট রেখা আমি অঙ্কন করব, এমনভাবে অঙ্কন করব যাতে আইসি নিরপেক্ষ রেখাটাকে কি করে, স্পর্শ করে। যদি স্পর্শ না করে তাহলে কিন্তু ভারসাম্য অর্জিত হবে না। আবার যে রেখাটা অঙ্কন করব এটা অবশ্যই এবি1 বাজেট রেখার সমান্তরাল হতে হবে, কারণ যে তার ক্রয় ক্ষমতাটা আমরা কমে আনতেছি তার থেকে তো অর্থ তুলে নিচ্ছি। অর্থ তুলে নেওয়ার কারণেই তার দুটি দ্রব্যের তো ক্রয় ক্ষমতা তখন কি হবে, কমে যাবে। এই কারণে এই বাজেট রেখাটা সমান্তরালভাবে নিচের দিকে সরে আসবে। তাহলে দেখো হিক্সের কথাটা আবার বলছি, অধ্যাপক হিক্সের সুপারিশ বা কথা হলো দাম কমার ফলে ভোক্তার যে অতিরিক্ত ক্রয় ক্ষমতার সৃষ্টি হয় তা ভোক্তার নিকট থেকে ক্ষতিপূরণমূলক আয় হিসেবে এমনভাবে তুলে নিতে হবে যাতে তার প্রকৃত আয় স্থির থাকে। এজন্য দেখো যে এবি1 বাজেট রেখার সমান্তরাল করে এবি1 বাজেট রেখার সমান্তরাল করে সিডি বাজেট রেখা অঙ্কন করি, যা আইসি নিরপেক্ষ রেখাকে এফ বিন্দুতে স্পর্শ করায়। এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। এই যে এই জায়গাতে এই অবস্থায় সে এক্স দ্রব্যের ও এক্স টু এবং ওয়াই দ্রব্যের ও ওয়াই ওয়ান পরিমাণ সে ক্রয় করতে পারে। অর্থাৎ এইটাকে দিবে তুমি ওয়াই টু আর এটা দেবো ওয়াই ওয়ান, আমি কিন্তু আমার মতোই ব্যাখ্যা দিছি। তাহলে এই অবস্থায় সে এক্স দ্রব্যের ও এক্স টু এবং ওয়াই দ্রব্যের ওয়াই ওয়ান পরিমাণ ক্রয় করতে পারে। লক্ষ্য করো সে ভারসাম্য বিন্দু আগে ছিল কোথায়, ই বিন্দুতে, এখন আসছে কোথায়, এফ বিন্দুতে। তাহলে এই যে ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্যের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বলা হয় পরিবর্তক প্রভাব। এই পরিবর্তনটাকে বলা হয় পরিবর্তক প্রভাব। তাহলে এখন তুমি যদি বলো পরিবর্তক প্রভাবটা কতটুকু, এই যে পরিবর্তক প্রভাব হচ্ছে এই জায়গাটা x1 x2, পরিবর্তক প্রভাব হলো কতটুকু x1 x2। তাহলে এই শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা কিন্তু মূলত এতটুকুই ছিল, ঠিক আছে। এখন আমরা যে এই অধ্যায়ের বা আজকের এই আলোচনা শেষে এখান থেকে আমরা কি কি প্রশ্ন আমরা পেতে পারি একটু দেখে নেই। যে দাম প্রভাব কাকে বলে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে, ঠিক আছে, পরীক্ষা আসে যে পিসিসি কি, এখানে সরি দাম প্রভাব কাকে বলে, আরেকটা হচ্ছে পিসিসি কি, তৃতীয়টা হচ্ছে কি পরিবর্তক প্রভাব কাকে বলে। তারপরে দেখো সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে যে প্রশ্নগুলো দিচ্ছি আমরা, দুইটা প্রশ্নই আলোচনা করছি, যে একটা হচ্ছে দাম প্রভাব ধারণাটি ব্যাখ্যা করো, আরেকটা হলো পরিবর্তক প্রভাব ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল আজকের মূলত আলোচনা। তা আশা রাখি তোমরা আজকের আলোচনাটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের যে কাছে আবারও এই কথাটাই প্রত্যাশা রাখবো, তোমরা অবশ্যই পড়াশোনা করো, কারণ যখন আমাদের স্বাভাবিক অবস্থা আসবে তখন কিন্তু পরীক্ষা কিন্তু টপাটপ হয়ে যাবে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।